আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আজকে শুক্রবার ২১শে নভেম্বর ২০২৫ আমরা পড়ছি প্রথম আলো। তো আজকে সকালে যখন ১০টা ৩৮-এর সময় সমগ্র বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প এমন একটি দুর্যোগ যার পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না, এবং ভূমিকম্প বা ভূআলোড়ন সৃষ্টির পিছনে অনেকগুলো রিজন থাকে। একটি রিজনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, সেটা টেকটনিক প্লেটগুলোর মধ্যে যে কোলিশন বা সংঘর্ষ, যার কারণে ভূমিকম্প হতে পারে। এবং দেখা যায় যে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়, এবং এই ভূমিকম্পের তীব্রতা মাপার যে যন্ত্র সেটি রিক্টার স্কেল। তো আজকের যে ভূমিকম্প ছিল সেটি সম্ভবত 5.2 এর মতো এরকম মাত্রার ছিল, এবং এতে আমাদের এই অবস্থা। যদি এর থেকে বড় মাত্রার কোনো ভূমিকম্প হতো তাহলে কি হতো সেটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানে। তবে সবাই নিজের জায়গা থেকে সেফ থাকার চেষ্টা করবেন। এই ভূমিকম্প সম্পর্কিত তথ্য একটা পোস্ট করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আজকে দেখা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরে এলো, এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান প্রয়োগ হতে পারে। আপনারা জানেন যে 1996 সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়, এবং 2011 সালে আপিল বিভাগ এই সংশোধনীকে বাতিল ঘোষণা করে, বলে যে এটি সংবিধান এর পরিপন্থী। এবং আবার দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পতনের পর 2025 সালের 20শে নভেম্বর আপনার ওই আপিল আপনার হয় যে তত্ত্বাবধায়ক সরকার এই বিধান পুনর্জীবিত হবে। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরের নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদের নির্বাচন থেকে তা প্রয়োগ হতে পারে, এবং এটি সংবিধান পরিপন্থীও বাতিল ঘোষণা করেছিল 14 বছর আগে আপিল বিভাগ। তো এই ছিল তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে রায়কে স্বাগত বিএনপির, জামাত ও এনসিপির। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে বিএনপি, জামাত ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল। তো এই ছিল আমাদের আজকের প্রথম পর্যায়ের খবর। গতকালকে আমাদের দীনেশচন্দ্র সেনের সম্ভবত মৃত্যুবার্ষিকী ছিল, এবং এই দীনেশচন্দ্র সেনকে হয়তো আপনারা চিনেন। তার একটি ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য, এবং তিনি কিন্তু ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেছিলেন। এবং এই ময়মনসিংহ গীতিকার যে গীতিকাগুলো এগুলো সংগ্রহের কাজ করেছিলেন চন্দ্রকুমার দে এবং আমাদের কবি জসিম উদ্দিন। তিনি তারপর দীনেশচন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট ডিগ্রি এবং জগত্তারিণী পদক লাভ করে। তো আপনারা এই দুটি গ্রন্থের নাম মনে রাখবেন, যে ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, তারপর বঙ্গভাষা সাহিত্য আর বৃহৎবঙ্গ। অল্প কিছু গ্রন্থ আপনারা মনে রাখতে পারেন। তারপর তার ইংরেজি গ্রন্থ আছে দ্য ফোক লিটারেচার অফ বেঙ্গল। ঠিক আছে, এই তথ্যগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বাংলাদেশে আসছেন প্রথমবারের মতো। তো এখন বর্তমান কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে, নামটা মনে রাখতে পারেন। এবং আপনারা জানেন যে শেখ হাসিনাকে এক্সট্রাডিকশন দাবি করছে বাংলাদেশ, যেহেতু এক্সট্রাডিকশন মিনিং আপনার যে একজন পার্সন যে একটি দেশে ক্রাইম, ওই দেশে তাকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, এবং শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি আসেনি। আজকে একটি গুরুত্বপূর্ণ দিবস, সেটি সশস্ত্র বাহিনী দিবস। আজকে 21শে নভেম্বর, এবং এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। এই দিবসটি মনে রাখতে পারেন। আগামীকাল যাদের পরীক্ষা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। সহযোগিতা চাই, সার্বভৌমত্বে হস্তক্ষেপ নয়। রিসেন্টলি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে সিএসি সম্মেলনে বাংলাদেশের একজন কূটনৈতিক যুক্ত হয়েছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে একটি স্থিতিশীল, নিরাপদ, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ভারত মহাসাগর অঞ্চল নিশ্চিত করতে আমাদের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ অন্যদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে তৈরি বলে আনন্দের সাথে ঘোষণা করছি। আমরা কোনো বহিরাগত বা অভ্যন্তরীণ শক্তিকে আমাদের সমাজের কোনো অংশের নিরাপত্তা ও কল্যাণকে চ্যালেঞ্জ করার সুযোগ দিতে পারি না। তো তার নাম খলিল রহমান, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে তিনি কথা বলেছেন। আপনাদেরকে কিছু তথ্য ব্রিফ করি। সেটি বাংলাদেশের যে গণহত্যা দিবস, সেটি 25শে মার্চ, এবং বাংলাদেশের প্রথম যে পতাকা উত্তোলন করেছিলেন ডাকসু বিপি আসম আব্দুর রফ।
এবং হচ্ছে আপনারা জানেন যে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ, যদিও এখন ইম্পর্টেন্ট নাই তথ্যটা। জনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ হচ্ছে গাজীপুরের জয়দেবপুর। আপনারা জানেন যে বাংলাদেশের কোন জেলাটি প্রথম হচ্ছে স্বাধীন হয়, সেটি একটু কমেন্ট সেকশনে জানুন। এই তথ্যগুলো ইম্পর্ট্যান্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলাম, নির্বাচনে ভরাডুবির পর লালু প্রসাদের পরিবারের কেন গৃহদাহ, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই স্কিপ করছি। ডায়ালাইসিস কেন দরকার হয়, আপনার যদি কারো বৃক্ক বা হচ্ছে যে কিডনি হচ্ছে বিকল হয়ে যায়, তখন তার রক্ত পরিশোধন হয় না, সেক্ষেত্রে ডায়ালাইসিসের প্রয়োজন হয়। এই তথ্যটি মনে রাখতে পারেন, বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের প্রথম আলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কপ হচ্ছে 30 সম্মেলন আজকে সম্ভবত শেষ দিন, এবং এখানে ব্রাজিলের যে প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলছেন যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পথ নকশা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ 30 আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন তিনি। এবং তিনি বলছেন যে কোনো কিছু চাপিয়ে না দিয়েই পথ নকশা বাস্তবায়ন করতে চাই। প্রতিটি দেশ তাদের নিজস্ব সময় ও সক্ষমতার মধ্যে কী কী করতে পারবে তার নির্ধারণের স্বাধীনতা নিয়ে এটি করতে চাই। এই জন্য এখান থেকেই ভাবতে হবে কীভাবে জীবাশ্ম জ্বালানি ছাড়া টিকে থাকা যায়। তো আপনারা জানেন যে এখন বিশ্বে হচ্ছে কী বাড়ছে, আমাদের যে জলবায়ুতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে প্রভাব, গ্রিন হাউসের যে প্রভাব, সেটি কিন্তু দিন দিন বাড়ছে এবং টেম্পারেচার হচ্ছে দেখা যাচ্ছে বাড়ছে, এবং এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরিকল্পনা। তো যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আলোচনা চলছে যে ইউক্রেন যুদ্ধ কীভাবে থামবে। তো এই বিষয়ে একটি খসড়া হচ্ছে তৈরি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ইউক্রেনকে মস্কোকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে এবং কমাতে হবে নিজেদের সামরিক বাহিনীর আকার। এমন পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যে আপনার ইউক্রেন হামলা হচ্ছে, আপনার রাশিয়ার হামলা ইউক্রেনে 25 জন নিহত হয়েছে। তো এখানে 28 দফা শান্তি পরিকল্পনা আছে। আমরা এখানে বিস্তারিত তেমন কিছুই নেই, আপনি জাস্ট এটা মনে রাখতে পারেন। তো একটা বিষয় হয়তো আপনাদের একটু কনফিউজড হবে যে বুকার প্রাইজ এবং আন্তর্জাতিক বুকার প্রাইজ দুটোই ভিন্ন জিনিস। তো এই বুকার প্রাইজ হচ্ছে প্রদান করা হয় ইংরেজিতে রচিত শ্রেষ্ঠ উপন্যাসের জন্য, এবং আপনারা জানেন এই বুকার প্রাইজ দেওয়া হয় বুকার কোম্পানি হচ্ছে ম্যাকডোনাল্ড লিমিটেডের প্রধান থেকে, এবং এটি সর্বশেষ পেয়েছেন ডেভিস সালাই। তো এই তথ্য থেকে আপনার যেটা মনে রাখতে হবে যে আন্তর্জাতিক বুকার প্রাইজ এটি ইংরেজিতে অনুদিত শ্রেষ্ঠ উপন্যাস গল্প সংগ্রহের জন্য দেওয়া হয়ে থাকে, এবং সর্বশেষ এটি পেয়েছেন ভানু মোস্তাক তার হার্ট ল্যাম্প হচ্ছে উপন্যাসের জন্য, এবং এটি দেওয়া হয় যুক্তরাষ্ট্রের লন্ডনে, আর প্রথম প্রদান করা ছিল 2005 সালে। তো এটা নিয়ে আসলে আর কনফিউশন থাকার কথা না। তো আমরা আমাদের আজকের অর্থ বাণিজ্য কলামে দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের হচ্ছে জুতা রপ্তানি বাড়ছে। তো রিসেন্টলি আমাদের এই বছর অক্টোবরে দেখলাম যে বাণিজ্য হচ্ছে গত বছরের তুলনায় 7.43% কমেছে, এবং এর পিছনে যে কারণটি এসেছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি, সেটি আমাদের পোশাক খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। আর এই পোশাকের সবচেয়ে বড় বাজার কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইউরোপিয়ান যে ইউনিয়নের যে দেশগুলো আছে তারা। তো এখন বড় অংশ কিন্তু এখানে প্রভাবিত হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে আমাদের চামড়া ইত্যাদি রপ্তানি কিন্তু বাড়ছে। তো এই সমস্যাগুলো মোকাবেলায় সরকারকে আসলে অনেক বেশি হচ্ছে উদ্যোগী হতে হবে। 3 জাহাজ রপ্তানি হচ্ছে আমিরাতে। তো আপনারা জানেন যে চট্টগ্রাম ভিত্তিক জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান হচ্ছে ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড রিসেন্টলি আবার হচ্ছে নতুন জাহাজ রপ্তানি করবে, এবং তারা এই রপ্তানি থেকে পাবে 70 লাখ হচ্ছে ডলার। তো জাহাজ শিল্প পৃথিবীতে বাংলাদেশ, আপনাদের মনে হবে যে বাংলাদেশ তো জাহাজ শিল্প অনেক ভালো করছে, কিন্তু এই শিল্পের যে দূষণ, পরিবেশের উপর যে প্রভাব, এটা অনেক বেশি ভয়ঙ্কর। এই জন্য বাইরের কান্ট্রিগুলো হচ্ছে এই শিল্প চর্চাটা একটু হচ্ছে ওদের অনেক প্রযুক্তি আছে, তারপরেও দেখা যায় যে বাইরে থেকেই অনেক জাহাজ হচ্ছে দেখা যায় ক্রয় করে নেয়। তো আপনারা এই ছিল আমাদের তথ্য। আমরা আমাদের আজকের মতামত কলামে চলে এসেছি। ওয়াশিংটন সফরে বড় জয় পেয়েছে সৌদি যুবরাজ, এবং বিষয়টি অনেক সুন্দরভাবে উঠে এসেছে এখানে মোহাম্মদ এল মাসরির হচ্ছে কলামে। তিনি বলছেন যে 18 নভেম্বর সৌদি যুবরাজের সাথে ট্রাম্পের যে মিটিং হয়েছে, সেখানে ট্রাম্প হচ্ছে এই সৌদি যুবরাজকে হচ্ছে রাজকীয় সংবর্ধনা দেন, এবং কিছু বিষয়ে হচ্ছে চুক্তি সম্পন্ন হয়েছে, যেমন পারমাণবিক চুক্তি হয়েছে,
গুরুত্বপূর্ণ কিছু মাইলফলক হয়েছে এবং সৌদি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তাতে আপনার বিনিয়োগের বিষয়ে সৌদি ভাবছে। তারপর যুক্তরাষ্ট্র সম্ভবত সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান দিবে এবং মনে করা হয়েছিল যে এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলকে দেওয়া হয়েছে। তো এখন এই যে F-35 বিক্রি অত্যন্ত সংবেদনশীল বিষয়, কারণ মার্কিন আইন অনুযায়ী যেকোনো চুক্তির আগে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হয় সব আরব ও মুসলিম দেশের তুলনায় ইসরায়েলের গুণগত সামরিক সুবিধা যেন বজায় রাখা থাকে। তো এই প্রযুক্তি চীনের হাতে চলে যেতে পারে, একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে। তারপরেও কিন্তু আপনার ট্রাম্প বলছে যে না, তারা সৌদিকে F-35 যুদ্ধবিমানগুলো দেবে। এতে সৌদির যে মধ্যপ্রাচ্য অবস্থান সেটি অনেক শক্ত হয়ে যাবে। আর আরেকটি বিষয় সৌদির যে ন্যাটোর বাইরে মাত্র যুক্তরাষ্ট্র যে 19টি দেশকে সম্ভবত বিশেষ মর্যাদা দিয়েছে, তার মধ্যে এখন সৌদিও থাকবে। তো এই ছিল তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষায় ইসলামের নীতি। আপনারা জানেন যে শাইখ মোহাম্মদ উসমান গনি বলছেন যে ইসলাম যুদ্ধকে কখনো উৎসাহিত করে না। যুদ্ধ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা প্রস্তুতি, যুদ্ধ করার জন্য নয়। যুদ্ধ অপরিহার্য হলে কেবল তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবতীর্ণ হতেন, সেক্ষেত্রে তিনি আল্লাহর সুনির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতেন। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। আমরা সম্ভবত আমাদের পত্রিকার সর্বশেষ অংশে চলে এসেছি। তো যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা লাইক করবেন। আপনারা জানেন যে ইস্তাম্বুল এই শহরটি ইউরোপ এবং আপনার এশিয়া মহাদেশ দুটোর মধ্যেই পড়েছে। আর এর মধ্যবর্তী যে প্রণালী আছে সেটির নামটা আমাদের কমেন্ট সেকশনে জানান। তো ধন্যবাদ সবাইকে। দেখা পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।